আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতিসংঘে নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে, তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে, মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটি রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাসুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রথমেই জেনে নেই জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা। এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরী ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল
তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়েদার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়েদার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকে চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতের সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়েদার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডাব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়েদার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল, বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান বা TTP এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল, মধ্যমেয়াদে TTP এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় TTP সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে TTP সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই TTP সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। BBC বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3 তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা CTTC ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে গত 30শে জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যে কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। কেরানীগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16ই আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ 2টি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্যজেম্বির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19শে জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25শে জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5ই আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18ই আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারি শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলে জামিন পাওয়া 150 জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময় জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্যজেম্বি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা, এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। এখন এ পর্যন্ত মুহূর্তে কথা বলতে চাই ভারতীয় পত্রিকায় শেখ হাসিনার বিস্ফোরক আর্টিকেল কি লিখলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ঝোড়ো সময়ে দাঁড়িয়ে ভারতের প্রাচীনতম ইংরেজি দৈনিক দ্য পায়োনিয়ারে প্রকাশিত হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অভূতপূর্ব ও বিস্ফোরক লেখা। দ্য পায়োনিয়ার 160 বছর আগের পুরনো একটি ইংরেজি দৈনিক। ভারতের 18 আগস্ট প্রকাশিত এই বিশেষ নিবন্ধে তিনি শুধু তার 15 বছরের শাসনের উন্নয়ন চিত্রই তুলে ধরেননি, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এনেছেন সুপরিকল্পিত অভ্যুত্থান, জঙ্গিবাদ পুনর্বাসন এবং দেশের সংবিধান ধ্বংসের এক মারাত্মক অভিযোগ। আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা এই নিবন্ধের প্রতিটি দাবি, অভিযোগ ও ঐতিহাসিক পটভূমি নিখুঁতভাবে বিশ্লেষণ করব, যা বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা তার লেখার শুরুতে একটি মূল বার্তা ঘোষণা করেছেন, গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং ধর্মীয় সম্প্রীতির পথ ধরেই বাংলাদেশকে পুনরায় পুনরুদ্ধার করতে হবে। তিনি বাংলাদেশকে একটি শান্তিকামী ও উদারপন্থী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সতর্ক করে দেন যে দেশটি আজ চরম ধ্বংসের দ্বার প্রান্তে। তার দাবি, বিগত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে দেশটি শূন্য থেকে বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছিল, অথচ তার ভাষায় ইউনূসের নেতৃত্বাধীন অসাংবিধানিক সরকার মাত্র অল্প সময়ের ব্যবধানে সেই ঐতিহাসিক অর্জনগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নিবন্ধটিতে শেখ হাসিনা অত্যন্ত আবেগঘন ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং 71-এর মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী 30 লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সব বিদেশি শক্তির অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হলেও বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রা কখনোই সুগম ছিল না, বরং তা ছিল অত্যন্ত সংকটময়। 1975 সালের 15 আগস্ট সেই কালো রাতের স্মৃতিচারণ করে তিনি লেখেন, সেদিন তিনি তার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা, 3 ভাই এবং 2 ভাবি সহ পরিবারের 18 জন সদস্যকে হারান। কেবল তিনি ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। এরপর দীর্ঘ 6 বছর তাদের নির্বাসিত জীবন কাটাতে হয়। 1981 সালে যখন তিনি দেশে ফেরেন, তখন ঘাতকেরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের জন্য ছিল চরম আইনি দায় মুক্তি বা ইন্ডেমনিটি। যুদ্ধাপরাধীরা জেল থেকে ছাড়া পেয়েছিল। তিনি লেখেন, আপনজনদের বিচার চাওয়ার কোনো অধিকার সেদিন তার ছিল না। এমনকি এক বিভীষিকাময় পরিস্থিতিতে দেশে ফিরে এসে 1981 সালে তিনি দলীয় প্রধানের দায়িত্ব নেন। শেখ হাসিনা স্বীকার করেন, সেই সময় তিনি সভাপতি হতে প্রস্তুত ছিলেন না, কিন্তু দলীয় নেতাকর্মীদের আকাঙ্ক্ষা এবং বাবার স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ থেকে তিনি সেই পথ বেছে নেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন দেশটি সামরিক স্বৈরশাসকদের অধীনে ছিল। অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা বদল হতো। তার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আঞ্চলিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা, যেটি ছিল বঙ্গবন্ধুর মূল স্বপ্ন। আওয়ামী লীগের আদর্শ হিসেবে তিনি ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র এবং সকল নাগরিকের সমান অধিকারের কথা তুলে ধরেন। দীর্ঘ 21 বছর পর 1996 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা তুলে ধরেন, সেই মেয়াদে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়, বিদ্যুৎ উৎপাদন 4300 মেগাওয়াটে উন্নীত হয় এবং সাক্ষরতার হার 65.5% পৌঁছায়। তবে 2001 সালের নির্বাচনে ক্ষমতা হারানোর পর 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের সময়কালকে তিনি চরমপন্থার উত্থান পর্ব বলে অভিহিত করেন। তার মতে, হারকাতুল জিহাদ ও জুমাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির মতো উগ্রবাদী সংগঠনগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় শক্তিশালী হয়ে ওঠে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে 2009 সালে ক্ষমতায় ফেরার পর আওয়ামী লীগ সন্ত্রাসবাদ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন, সিটিটিসি, এটিইউ এবং বিএফআইইউ এর মতো বিশেষায়িত সংস্থা গঠন করে উগ্রবাদ ও অর্থ পাচার রোধে কাজ শুরু হয়। তিনি স্পষ্ট করেন, কেবল শক্তি প্রয়োগ নয়, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং ধর্মীয় সঠিক ব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছিল। নিবন্ধের সবচেয়ে উত্তপ্ত অংশে শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহকে এক চরম সংকটের অধ্যায় বলে ব্যাখ্যা করেছেন। তার অভিযোগ, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। তিনি সুনির্দিষ্ট কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরে বলেন, 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে। কারাগারে হামলা চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হারকাতুল জিহাদ ও জেএমবির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত বা জামিন করে বের করা হয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহমেদিয়া সম্প্রদায় এবং সুফি মাজারগুলোতে হামলা ও ভাঙচুর চালিয়ে ঐতিহাসিক, সামাজিক ও
ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। শেখ হাসিনার স্পষ্ট দাবি এই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না। ডক্টর ইউনূস, তারেক রহমান এবং জামায়াত মিলে লাশ ফেলার রাজনীতির মাধ্যমে সরকার পতনের নকশা বাস্তবায়ন করেছে। শেখ হাসিনা একটি বড় প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি 18 জুলাই প্রতিটি হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে তা কেন স্থগিত করলো? তার মতে, যারা প্রকৃত খুনিদের রক্ষা করতে চায় তারাই স্বাধীন তদন্তে ভয় পায়। এই দায় মুক্তি প্রদানই প্রমাণ করে যে প্রকৃত অপরাধী কারা। তিনি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, সাবেক প্রধান বিচারপতিকে মিথ্যা মামলায় হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয়েছে। বিচারকদের উপর রামদা, চাইনিজ কুড়াল ও লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তার করা হচ্ছে। নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থনৈতিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছিল। দারিদ্র্যের হার 18.7% এবং চরম দারিদ্র্য 5.6% নেমেছিল। কিন্তু গত 2 বছরে সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি সময় মতো টিকা না পেয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। দর্শক, এতদিন শেখ হাসিনার অডিও বক্তব্য আমরা প্রায়শই শুনে আসছি। প্রায়শই তিনি অডিও বক্তব্যে অংশ নেন তার পেজে, তার দলের পেজে, ইউটিউব চ্যানেলে। তিনি ইন্টারভিউ দেন পৃথিবীর বিভিন্ন নামি দামি গণমাধ্যমে। এই যাবৎ বহু ইন্টারভিউ দিয়েছেন, সামনে আরো ইন্টারভিউ প্রকাশের অপেক্ষায় আছে, কিন্তু তার লেখা খুব কম বলা যায়। আমার যতদূর মনে পড়ে এটি মনে হয় তিনি নিজে কোনো একটা আর্টিকেল লিখলেন প্রথম। আমার ঠিক এই মুহূর্তে স্মরণ পড়ছে না যে গত 2 বছরে আর কোনো আর্টিকেল নিজে লিখেছেন কিনা। যেটি হোক, এই আর্টিকেলটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নিবন্ধের শেষে শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায় ও দেশবাসীর উদ্দেশ্যে তার মূল বার্তা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, উগ্রবাদ, সহিংসতা বা ধর্মনিরপেক্ষ ভিত্তিকে ধ্বংস করে বাংলাদেশের সংস্কার হতে পারে না। বাংলাদেশের উন্নয়ন, নিরাপত্তা, গণতন্ত্র এবং সাংবিধানিক ধারা ফিরিয়ে আনায় এখন একমাত্র পথ। একটি স্থিতিশীল, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের নিরাপত্তার স্বার্থেই অপরিহার্য। দর্শক বন্ধুরা, দ্য পায়োনিয়ার পত্রিকায় শেখ হাসিনার লেখা এই নিবন্ধটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং যারা আমাদের প্রতিবেশী দেশ আছেন যেমন ভারত, সেখানেও আলোচনার সূত্রপাত করেছে। এই বক্তব্য ও বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।